অল্প কিছুদিনের মধ্যেই রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিবে জামাত এনসিপি। রাজনীতি উত্তাল হয়ে উঠবে, সংসদ উত্তাল হয়ে উঠবে, রাজপথ উত্তাল হয়ে উঠবে, এটা অনিবার্য। এখন পুরো জাতির দৃষ্টি জামাতের দিকে। জামাত ছাড়া অন্য কেউ তো আর রাজপথ উত্তাল করতে আসবে না বা পারবে না। জামাত ছাড়া অন্য কেউ তো আর সংসদ উত্তাল করতে পারবে না বা আসবে না। ইট ডিপেন্ডস অন জামাত ইসলামী। জামাত ইসলামী কোঅপারেশন নীতিতে আছে, নো ডিস্টার্ব আন্ডারস্ট্যান্ডিং আছে যে জামাতের উপরও বিএনপি নির্যাতন করবে না, বিএনপি সরকারকেও অযাচিতভাবে জামাত ইরিটেট করবে না, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন থাকবে না। বিএনপি এমন পথে পা দিবে, কারণ বিএনপির খাসলত ভোট চুরি, বিএনপির খাসলত কারচুপি, বিএনপির খাসলত। বিএনপির ইতিহাস মাগুরার উপনির্বাচন করার ইতিহাস, বিএনপির ইতিহাস তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করার ইতিহাস, বিএনপির ইতিহাস রাতের আধারে বিচারপতিদের বয়স বাড়িয়ে নিজেদের পছন্দের সিইসি নিয়োগ করার ইতিহাস, বিএনপির ইতিহাস লক্ষ কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করার ইতিহাস। অতএব বিএনপি ভুল পথে পা বাড়াবে, এটা অনিবার্য। যার ফলে জামাত এনসিপি রাজপথে নামতে বাধ্য হবে, এটা অনিবার্য। অলরেডি সেই আলামত পাওয়া গেছে, সেই ইঙ্গিত কিন্তু নেতারা ক্লিয়ারলি দিচ্ছেন যে সংসদে সমাধান না হলে আমরা রাজপথে নাম। সংসদে সমাধান হবে এটা ফাও কথা, সংসদে সমাধান হওয়ার কোনো সম্ভাবনা বা চান্স নেই। সংসদে উত্তেজনা হবে, ওয়াকআউট হবে, জামাত এনসিপির এমপিরা চিৎকার করে প্রতিবাদ করবে, কিন্তু দিন শেষে পাশ হবে বিএনপি যা চাইবে তা। কারণ যে কোনো বিল পাশ করানোর মতো প্রয়োজনের অতিরিক্ত মেজরিটি সংসদে বিএনপির আছে। অতএব এখানে বিরোধী দলের উপর বিএনপি মোটেও ধরা নয়। অতএব সংসদে সমাধান হবে না। আমি মূলত কথা বলছি জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে, এবং আরো নানান বিষয় নিয়ে। দেখবেন যে রাজনীতি উত্তাল হয়ে উঠছে, এই যে পুলিশ হত্যার তদন্ত, এটা নিয়ে আরো নানান বিষয় নিয়ে রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হবে। সংসদে এটার সমাধান হবে না, কিন্তু সংসদে উত্তাল থাকবে। এরপরে জামাত এনসিপি রাজপথে নামবে। নাহিদ ইসলাম এটাই বলেছেন, সংসদে সংস্কার না হলে রাজপথে লড়াই। আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভবিষ্যৎ রাজপথেই নিহিত আছে। রাজপথের লড়াই হচ্ছে আসল লড়াই। সংসদের লড়াইয়ের উপর আস্থা রাখার কোনো সুযোগ নেই, কারণ সংসদ এটা একটা অসম সংসদ, আনপ্যারালাল সংসদ, যেখানে বিরোধী দলের কোনো কার্যকর শক্তি আসলে নেই কোনো বিল ঠেকিয়ে দেওয়ার। তবে হ্যাঁ, উচ্চকক্ষ, এখন উচ্চকক্ষকে যদি যথেষ্ট পাওয়ার দেওয়া হয়, এবং উচ্চকক্ষে যদি যেহেতু পিয়ার হবে, পিয়ারের কারণে উচ্চকক্ষে কিন্তু ব্যালেন্স হবে। উচ্চকক্ষে বিএনপি কখনোই ব্রুট মেজরিটি পাবে না। অতএব সংবিধান রিলেটেড বা গুরুত্বপূর্ণ বিল যদি উচ্চকক্ষের উপর নির্ভর করে যে উচ্চকক্ষেও পাশ হতে হবে, উচ্চকক্ষে কিন্তু যেহেতু একটা ব্যালেন্স থাকবে, ওখানে আটকে দিতে পারবে। সেই উচ্চকক্ষের সুবিধা এইটাই বিএনপি দিবে কিনা, এটাই তো সন্দেহ। উচ্চকক্ষ তারা কায়েম করবে কিনা, এটাই তো সন্দেহ। বা উচ্চকক্ষে পিয়ার বাস্তবায়ন করবে কিনা, এটাই তো সন্দেহ। অতএব আমি দেখতে পাচ্ছি যে আমাদের লড়াই, জনগণের লড়াই, জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নের লড়াই, রাজপথের লড়াই। সংসদের উপর তেমন আশা করা যাবে না। তবে সংসদের প্রতিনিধিত্ব থাকলে তাদের জন্য রাজপথে লড়াই করতে সুবিধা হয়, সংসদে কথা বলা যায়, এবং পুরো জাতি এই সংসদ দেখে, জনমতকে প্রভাবিত করা যায়, জনগণকে রাজপথে নামতে উদ্বুদ্ধ করা যায়, এবং রাজপথে নামার গ্রাউন্ড তৈরি হয়। যে সংসদে ব্যর্থ হয়েছি আমরা, যার ফলে এখন রাজপথে নেমেছি। তো দর্শক, এই যে পুলিশ হত্যার যে বিষয়টা, এটা নিয়েও কি হবে? বিএনপি যেহেতু ভারতের সাথে গোপন চুক্তি করে, আওয়ামী লীগের সাথে চুক্তি করে ক্ষমতা এসেছে, যার ফলে পুলিশ হত্যার তদন্ত করে বিচার করতে তারা চাইবে, সমন্বয়কদের ফাঁসি দিতে বা তাদের গ্রেপ্তার করতে চাইবে। কিন্তু যদি জোরালো আন্দোলন হয়, তখন বলবে যে না না, এই তদন্ত তো আমরা সমন্বয়কদের বা আন্দোলনকারীদের বিচারের জন্য করিনি, পুলিশ হত্যার সুনির্দিষ্ট তালিকা করা দরকার। যারা চাকরি করার জন্যে জাস্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবারকে কিছু ক্ষয়ক্ষতি পূরণ দেওয়া দরকার, জাস্ট এই কারণে আমরা তদন্ত করেছি। এখানে সমন্বয়কদের বিচার টিচার করার উদ্দেশ্য আমাদের না। আন্দোলন হলে বলবে এটা, আর আন্দোলন না হলে, চুপচাপ হলে, তখন সমন্বয়কদের গ্রেপ্তার করা শুরু করবে। বিএনপির উদ্দেশ্য বা বিএনপির ধরন এটাই। তো দর্শক, এক্ষেত্রে রাজপথ ছাড়া কোনো উপায় আমি দেখছি না।
ভারতের কথা, এই পুলিশ হত্যার বিচার করতে বিএনপি বাধ্য। আবার বিএনপি নিজেরাও মনে করছে তাদেরকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে পুলিশকে অনেক এম্পাওয়ার করতে হবে। আর পুলিশকে এম্পাওয়ার করতে হলে অতীতে তারা যে মার খেয়েছে তার বিচার করে এক্সাম্পল সেট করতে হবে। নইলে পুলিশ আগ্রাসী হতে পারবে না, বিরোধীদের উপর রাজপথের আন্দোলনের বিরুদ্ধে মারমুখী হতে পারবে না। আর মারমুখী হতে না পারলে, বল প্রয়োগ করতে না পারলে বিএনপি টিকে থাকতে পারবে না। এ কারণেও বিএনপি পুলিশ হত্যার বিচার করতে চাইবে। তার মানে বিএনপির কাছে ক্ষমতা টিকে থাকা, ভারতকে খুশি করা, এগুলোই হচ্ছে মূল। জুলাই সনদ, জুলাই বিপ্লব, সংস্কার, এগুলো কিছুই না। এই জন্য রাজপথ অনিবার্য। কিছুদিন পরে আপনারা টের পাবেন, রাজনীতি উত্তাল হয়ে উঠবে। পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। এর মানে জুলাই সনদ যেটা, ওটা মীমাংসিত, কিন্তু বিএনপি যে সেটা অস্বীকার করছে, এটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যেমন জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপির এমপিরা শপথ নেয়নি। এর মানে মীমাংসিত বিষয় বিএনপি সরাসরি মুনাফিকি করছে, গাদ্দারি করছে, এতে কোনো সন্দেহ নেই। জুলাই গণঅভ্যুত্থান সময় পুলিশ হত্যার বিচারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একটা কথা শোনা যাচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সেই যুদ্ধ পরিস্থিতি যদি বিচার নিশ্চিত করতে হয় তো অবশ্যই আগে যারা জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এটা আগে নিশ্চিত করে না, ওটা একটা বিপ্লব। ওইখানে অবশ্যই যারা পুলিশ হত্যা করেছে তাদের দায় মুক্তি দিতে হবে, কোনো বিচার না, এটা ফাও কথা। ওখানে আন্দোলনটাই তো ছিল এটা, এবং পুলিশ হত্যা করেছে বলেই তো আন্দোলন সফল হয়েছে, নইলে কি আন্দোলন সফল হতো? ওটা তো কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, ওটা ছিল একটা বিপ্লবী আন্দোলন। অতএব এটাকে দায় মুক্তি দিতে হবে, এটা নিশ্চিত। কোনো শর্তের মাধ্যমে দায় মুক্তি না, আনকন্ডিশনাল দায় মুক্তি দিতে হবে, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। তবে ওই পুলিশ, ওই গণহত্যাকারী পুলিশ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ওদের মরণোত্তর বিচার করতে হবে। যেগুলোকে জয় বাংলা করে দেওয়া হয়েছে ওদের বিরুদ্ধে আবার ফাঁসির রায় ঘোষণা করতে হবে, মরণোত্তর ফাঁসির রায়। প্রয়োজনে এটা করতে হবে, জনগণকে এভাবে সোচ্চার হতে হবে। এটা ভারতের গভীর ষড়যন্ত্র, তাদের হেজিমনি কন্টেইন করার জন্য, যে পুলিশ হত্যার বিচার করা। বিএনপি সেই ফাঁদে পা দিচ্ছে। তা আন্দোলন করতে পারলে তখন বিএনপি সুর ঘুরে যাবে, তখন বলবে যে না না, আমরা একটু ক্ষতিপূরণ দেওয়ার জন্য এটা করছি। ভোট ইঞ্জিনিয়ারিং কিছু বিষয়ে বর্তমান সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করেছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান আমরা করতে দেব না। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, সেই লড়াই রাজপথে করাবে। আমরা সেই লড়াই রাজপথে করাতে চাই না। আমরা চাই মানুষ ভোট দিয়েছে, সেরকম ফলাফল হয়েছে, আমরা সেটা আপাতকালীন অ্যাকসেপ্ট করে সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলো সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে না। এবং এনসিপির অন্যান্য নেতারা যে প্রোগ্রামে নাহিদ ইসলামী বক্তব্য দিয়েছেন, সেখানকার প্রোগ্রামেও সবার কথা একটাই, যে রাজপথেই সমাধান হতে হবে। এবং বিএনপির আচার আচরণে মনে হচ্ছে যে বিএনপির কপালে রাজপথের ডলা আছে। সংসদে এমনি এমনি বিএনপি পূর্বের কমিটমেন্ট রক্ষা করবে না। বিএনপি মোনাফিকি করা শুরু করেছে এবং মোনাফিকি করবে। বিএনপি আওয়ামী লীগ সমঝোতা এখানেই শেষ, এখানেই ব্যর্থ। রাজনীতিতে এখন চালকের আসনে জামাত, এনসিপি, বিরোধী দলীয় রাজনীতি জমে উঠেছে। দর্শক, খবর, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর ফের গ্রেপ্তারের নির্দেশ। মজা না? বিএনপি অফিস খুলে দেয় এবং বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে তারা জামিন পায়, এবং আওয়ামী লীগের উপর থেকে বলা হয়েছে না, তারেক আব্বার বিরুদ্ধে কিছু বলবেন না, জামিনের খবর প্রচার করবেন না, না বিএনপি ভালো। মজা না? এখন জামিনের পর এখন গ্রেপ্তার করার নির্দেশ পেয়েছে। শুধু এটা না, বিএনপির গণধোলাই খাবেন। জামাত, এনসিপির সাথে আওয়ামী লীগের কোনো মারামারি বাঁধবে না, এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি শত্রুতা হওয়ার কথা এনসিপির সাথে, কারণ এনসিপির এই ছেলেরাই কিন্তু নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু রাজনীতি এমনই, এই আওয়ামী লীগের লোকজন সবচেয়ে বেশি জয়েন করবে এনসিপিতে। এই কথাটা লিখে রাখেন, এই আওয়ামী লীগের লোকজন সবচেয়ে বেশি জয়েন করবে এনসিপিতে। যেমন সবচেয়ে বেশি স্বাধীনতা বিরোধী কিংবা রাজাকাররা বিএনপিতে যোগ দিয়েছিল একটা পর্যায়ে। মুসলিম লীগের লোকজন সবার ঠিকানা হয়েছিল বিএনপি। ওরকম এই আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কিছুটা সুবিধা পাবে, কিন্তু কখনোই বড় দল হয়ে উঠতে পারবে না।
ফোর্থ কিংবা ফিফথ, সর্বোচ্চ থার্ড দল হতে পারবে, ফার্স্ট কিংবা সেকেন্ড আর কখনোই হতে পারবে না, কখনো না। সজীবজের জয়, পুতুল এদেরকে দেশে এসে নেতৃত্ব দিয়ে দিলেও কখনো ফার্স্ট বা সেকেন্ড হতে পারবে না, জনগণের সমর্থন পাবে না। কিন্তু ফিক্সড যে তাদের কিছু ভোটার আছে, এটা নিয়ে তারা ফোর্থ কিংবা ফিফথ হিসেবে এক্সিস্ট করতে পারবে, রাইট? তো এই জায়গায় বিএনপি আওয়ামী লীগের সাথে যে সমঝোতাটা হয়েছে, যেমন আপনারা জানেন যে সমঝোতার ফলে ভারত এখানে মধ্যস্থতা করেছে, আওয়ামী লীগের লোকজন বিএনপিকে এবং না ভোটে ভোট দিয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে। সেই চুক্তি অনুযায়ী আওয়ামী লীগ অফিস খুলতে গেছে, কিন্তু দেখা গেছে যে অফিস খুলতে গেলে মাইর খেতে হয়, অফিস খুলতে গেলে গ্রেপ্তার হতে হয়। জামিন পেয়েছে, যে বিচারক জামিন দিয়েছে সেই বিচারককে কার্যত পারলে মারে, মব করে। ওই বিচারক এখন নিরাপত্তাহীনতায়, সে কিভাবে বরিশাল থেকে ট্রান্সফার হয়ে যাবে সেই চিন্তায় আছে। এর মানে আওয়ামী লীগকে চুক্তি অনুযায়ী সুবিধা দেওয়া, এটা বিএনপির কারণেই পারবে না। বিএনপির স্থানীয় নেতারা সবাই ক্ষুব্ধ যে আমি আওয়ামী লীগের মিথ্যা মামলার কারণে দেশে থাকতে পারিনি, গরু ঘরে ঘুমিয়েছি, এখন বিএনপি ক্ষমতা, এখন আওয়ামী লীগকে সুবিধা দেওয়া হবে? এলাকায় আশুকার পিটিয়ে হাত পা ভেঙে দেব। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বিএনপির লোকজন আওয়ামী লীগকে পেটাবে, এবং আওয়ামী লীগের লোকজন অলরেডি একটু সুবিধা পেয়ে বিএনপিকে হত্যা করা শুরু করেছে। যার ফলে আওয়ামী লীগ বিএনপির যে সমঝোতা, সেটা এখানেই ব্যর্থ। এবং আনুষ্ঠানিকভাবে ব্যর্থতার প্রমাণ হচ্ছে এই যে যারা জামিন পেয়ে বের হচ্ছে তাদের আবার ধরো, এই যে পুলিশের নির্দেশনা, এ থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ বিএনপি সমঝোতা এখানেই শেষ, জামিন পেয়ে তো লাভ নাই, ধরো। বরং এই জামিন পাওয়া দেওয়ায় জনগণ এতটাই ক্ষুব্ধ যে, এবং বিএনপি এতটা ক্ষুব্ধ, মাঠ পর্যায়ের বিএনপি, সেন্ট্রাল বিএনপি তো তারা তো আপোষ করেছে, কিন্তু মাঠ পর্যায়ের বিএনপি এতটাই ক্ষুব্ধ, যে জামিন পেয়েছে ও যদি বিএনপির লোকজনের সামনে পড়ে ওরা ওইখানেই পিটাবে। অতএব আওয়ামী লীগের ভাইয়ের, আপনারা যারা জামিন পেয়েছেন, ভুলেও এলাকায় যাইেন না, বিএনপির লোকজনের সামনে পড়েন না, বিএনপির লোকজন আপনাদেরকে ইচ্ছা মতো পিটাবে। বুঝতে পারছেন? তাহলে কি দাঁড়ালো? যে আওয়ামী লীগ বিএনপি সমঝোতা এখানেই শেষ, আওয়ামী লীগ বিএনপি মারামারি যুগ আবার শুরু। তো এখানে এটা অবশ্য জামাত এনসিপির জন্য একটা অ্যাডভান্টেজ। জামাত এনসিপি রাজনীতি এখন চালকের আসনে আছে, কারণ আওয়ামী লীগের অফিস খোলার বিরোধিতা করেছে জামাত এনসিপি, এবং এই যে আওয়ামী লীগের জামিন বা এগুলোর বিরোধিতাও জামাত এনসিপি রাজনৈতিক ভাবে করেছে, কিন্তু মাঠ পর্যায়ে জামাত এনসিপির সাথে কোনো বিরোধ নাই। তাহলে রাজনীতিতে বিএনপিকে ধরিয়ে দিচ্ছে জামাত এনসিপি, তো তোমরা অফিস খুলতে দিচ্ছ কেন? এখন অফিস খোলার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বাধ্য হচ্ছে বিএনপি। তো এখানে বিজয়টা তো জামাতের, মারামারিও করছে বিএনপি, সমঝোতাও শেষ বিএনপি, আর জামাত যে দাবি করছে সেই দাবিও পূরণ করতে হচ্ছে। এইটাই হচ্ছে রাজনীতি। আবার চুপ্পুকে রক্ষা করছে বিএনপি, চুপ্পুকে আব্বা আব্বা করছে বিএনপি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য দাঁড়িয়ে থাকে। কি হাসি! এই হাসি বের হয় কিভাবে তারেক রহমানের মুখ থেকে চুপ্পুর সাথে সাক্ষাতে? না, এটা বুঝি যে আসলে আপনি মেনে নিতে বাধ্য, আপনি এখানে নিরুপায়। এটা এসালম ডিবেস্টের এবং ভারতের খেলা, চুপ্পুকে আব্বা আব্বা করতে হবে, করছে। কিন্তু এখানে চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামাত এনসিপি। তাহলে এখন পার্লামেন্ট শুরু হলে তো খেলা জমে উঠবে, অধিবেশন শুরু হলে তার রাজনীতি জমে উঠছে, এবং বল কিন্তু জামাত এনসিপির কোর্টে। বিএনপি ক্ষমতা এসে বেকায়দায় করেছে। এর জন্য আমি বলি যে জামাত ক্ষমতায় আসে নাই, ভালো হয়েছে। বিএনপি ক্ষমতায় 1 বছর থাকুক, 1.5 বছর থাকুক, অনেক সমস্যার সমাধান এই সময়ের মধ্যে হয়ে যাবে। তারপরে জামাত ক্ষমতা আসলে সুন্দরভাবে দেশ চালাতে পারবে। হ্যাঁ, বিএনপি যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতো তারাও পারত, কিন্তু যেহেতু তারা অদৃশ্য শক্তির কাছে ধরা, অদৃশ্য শক্তি তাদেরকে মেকানিজম করে, কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এনে দিয়েছে, অতএব বিএনপি সুন্দরভাবে দেশ চালাতে পারছে না। এই যে রাষ্ট্রপতি চুপ্পুকে আব্বা আব্বাও করতে হয়, তাকে রাখার অ্যাসাইনমেন্টও আছে, আবার তাকে সরিয়ে দিতেও বাধ্য করবে জামাত এনসিপি। আওয়ামী লীগের সাথে চুক্তি করেছে, আওয়ামী লীগকে বৈধতা দেয়া, অফিস করা, জামিন দেওয়ার বাধ্যবাধকতাও আছে চুক্তি অনুযায়ী, দিলেও আবার বিপদে পড়ে, এখন আবার গ্রেপ্তার নির্দেশ দিতে হয়। চুরি করে। দেখেন, আমরা কিন্তু বলেছি যে এটা জামাতের ব্যর্থতা যে আওয়ামী লীগের ভোট জামাত নিতে পারেনি।
আওয়ামী লীগের ভোট তো বৈধ, অতএব আওয়ামী লীগের ভোট নেওয়ার চেষ্টা করে সফল হওয়াটা উচিত ছিল, কিন্তু জামাত পারেনি, কিন্তু বিএনপি পেরেছে। বিএনপি আওয়ামী লীগের ভোট নিতে পেরেছে। কিন্তু এখন তো মনে হয় যে কিছু কিছু জায়গায় ব্যর্থতাও সফলতার চাবিকাঠি হয়। আওয়ামী লীগের ভোট জামাত নেগোসিয়েশন করে বা কোনোভাবে নিতে পারেনি, এটা বরং জামাতের জন্য ভালো হয়েছে। কারণ আওয়ামী লীগের ভোট বিএনপি নিয়ে এখন বেকায়দায় পড়েছে, দেখেছেন না? এখন সেটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন আওয়ামী লীগকে জামিন দিতে হয়, আবার ধরতে বাধ্য হয়। আওয়ামী লীগকে জামিন দেয়, আবার আওয়ামী লীগের হাতে নিহত হয় বিএনপি। অফিস খুলে এখন আবার সে অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়। তা এই যে আওয়ামী লীগের ভোট বিএনপি নিয়েই তো এই বেকায়দায় পড়েছে। আর আওয়ামী লীগের সাথে কোনো আপোষ যদি বিএনপি না করতো, তাহলে তো এই অফিস খোলা বা এই জামিন টামিন এইসব প্রশ্নই আসতো না। আওয়ামী লীগ তখন নিষিদ্ধ সত্তা হিসেবে থাকতো। তারা ধীরে 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 জামিন পেয়ে এক পর্যায়ে হাতে পায়ে ধরে কোন রকম সমাজে বেঁচে থাকার চেষ্টা করতো, এই রাজনৈতিক উচ্চাবিলাস দেখাতে পারতো না। তাহলে এবার বুঝেন যে ঘটনাটা কি। দর্শক, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন বা ফেরত গ্রেপ্তার নির্দেশ অনেকে দেখবেন, এখন আপনি নিয়মিত দেখবেন। এটা একটা রেঞ্জের, ন্যাশনাল না, কিন্তু এটা সরকারি দৃষ্টিভঙ্গি এটাই। নইলে বিএনপি নিজেরাই আইন নিজের হাতে তুলে নেবে, মব করবে। মবের চাইতে বরং জেল গেট থেকে গ্রেপ্তার করো, অনেককে জেল গেট থেকে গ্রেপ্তার করবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের আবারও গ্রেপ্তার নির্দেশ দিয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জ। গত 24 ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত চিঠিতে নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, আওয়ামী লীগ সংশ্লিষ্ট সংগঠনগুলোর যেসব প্রভাবশালী নেতা বা কর্মী জামিনে মুক্ত হয়, পুনরায় দলকে শক্তিশালী করার সক্ষমতা রাখেন, কিংবা এটা বাধ্য, কারণ নিষিদ্ধ দলকে শক্তিশালী করার চেষ্টা যারা করবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা তো একদম স্বাভাবিক হিসাব, এটা তো অন্যায় এরকম কিছু না। তবে যারা নিরীহ তাদেরকে গ্রেপ্তার করতে নিষেধ করেছে। তা বুঝছেন এবার যে বিএনপি কোন মাইনকে চিপে পড়েছে আওয়ামী লীগের ভোট নিয়ে। বর্তমান যুগের বাস্তবতার আলোকে বিএনপি রাষ্ট্র চালাতে, দেশ চালাতে সক্ষম নয়। ছাত্র জনতা বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে, চলে যাবে অনিবার্য, এবং বিএনপির পতনটা সম্ভবত ছাত্র জনতার হাত ধরেই ঘটবে। আমরা চাই যে বিএনপি 5 বছর দেশ চালাক, কিন্তু আমার মনে হয় না যে 5 বছর চালাতে পারবে। 5 বছর দেশ চালাক, এটা কামনা করা আমাদের সুনাগরিক হিসেবে দায়িত্ব, আমরা কামনা করি। কিন্তু আমরা বিশ্লেষণ করছি, আমার মনে হয় বিএনপি পারবে না। বিএনপির পতন হতে পারে, এবং হ্যাঁ, পতনের পেছনে কলকাঠি নাড়বে ডিপ স্টেট, আরো নানা শক্তি যারা বিএনপিকে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এনেছে। কিন্তু এই পতনের নেতৃত্ব দিতে পারে আবারও ছাত্র জনতা। কারণ আমরা দেখতে পাচ্ছি বিএনপি পদে পদে ভুল করছে। বিএনপিতে বর্তমান যুগের আলোকে দেশ চালানোর মতো যোগ্য লোক নেই। বিএনপি সেই 2008 সাল কিংবা 2001 সালের ধ্যান ধারণায় পড়ে আছে। ভাই, 2001 সাল, 8 সাল আর 2025 সাল, 26 সাল এক না। তো বিএনপি সেই 2001 সালের দৃষ্টিভঙ্গিতে আছে। 2001 সালের মন্ত্রী পরিষদ যেরকম আনস্মার্ট ছিল, তখনকার বাস্তবতা হয়তো বা স্মার্ট, কিন্তু এখনকার বাস্তবতায় অবশ্যই আনস্মার্ট। তারা সাবমেরিন কেবল কি বুঝতো না। সাবমেরিন কেবল বলতে বুঝতো যে মনে হয় যুদ্ধ টুদ্ধ বাঁধবে কিছু, অথচ এটা সমুদ্রের তলদেশ থেকে তার নেয়া। তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আছে তারা। বিএনপি জনগণের পালস, তরুণ প্রজন্মের পালস, যুব সমাজের পালস বুঝতে পারছে না, যার অনিবার্য ফল তারা দেশ চালাতে পারবে না। বিএনপির মন্ত্রীরা বিএনপির যোগ্যতা সম্পর্কে একটা ধারণা দিই, তাহলে বুঝবেন যে তারা কি পারবে। এখন হচ্ছে শিক্ষিতদের যুগ, উচ্চ শিক্ষিতদের যুগ। আধাপতি শিক্ষিত হলেও হবে না, আপনাকে হাইলি স্কিল্ড হতে হবে, হায়ার এডুকেটেড হতে হবে। আপনি অল্প যোগ্যতা নিয়ে টিকতেই পারবেন না। এখনকার প্রজন্ম অনেক মেধাবী। একটা সময় মাস্টার্স পাশ করা লোকজন যা বুঝতো, এখনকার 5-এর ছেলেরা সেটা বুঝে। যুগ অ্যাডভান্স হয়েছে, বিজ্ঞান, পৃথিবী, সভ্যতা, ইতিহাসের সবচেয়ে উৎকর্ষ জায়গায় আছে, এর চাইতে বেশি উন্নত আর হবে না। এই থিওরিটা একটু এই আলোচনার মাঝপথে বলে নি, যে পৃথিবী এখন যে অবস্থায় আছে এর চাইতে উন্নত অবস্থায় কখনোই যাবে না। এটাই হচ্ছে সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার জায়গা। এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে কিয়ামত। হ্যাঁ, কিয়ামতের আগে আবার সভ্যতা পিছনে যাবে। যত আবিষ্কার, যত উন্নত আবিষ্কার আছে সব হয়ে গেছে। এই যে এআই, এটা হচ্ছে সভ্যতার সর্বশেষ উন্নত আবিষ্কার। এরপরে আর এর চাইতে আশ্চর্যজনক কোনো প্রযুক্তি আসবে না। সব এসে গেছে। মানুষ মহাকাশ থেকে শুরু করে সব জায়গায় পৌঁছে গেছে। মহাকাশে পৌঁছে গেছে, পাতালেও পৌঁছে গেছে। নতুন ভাবে কোথাও যাওয়ার কিছু নেই।
এই সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে বিএনপি সরকারের একটা মূল্যায়ন করে। এখানে উন্নত দেশে আপনি ইসরায়েলে যান, ইউরোপে ঘরে ঘরে বিজ্ঞানী, ছেলেরা আবিষ্কার করে, কেউ রোবট বানায়, এটা ওটা বানায়, কত কিছু বানিয়ে ফেলে। মানে বিজ্ঞানী ঘরে ঘরে, এআই এর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। এআই এখন সবার হাতে হাতে। চ্যাট জিপিটি চালায় না এমন কোনো লোক নাই। জেমিনি, কত কিছু। মানুষের 90% কাজ এআই করে দিতে পারে। ভাষা জ্ঞান থেকে শুরু করে সবকিছু এআই করে দিতে পারে মুহূর্তের মধ্যে। আশ্চর্য এক পৃথিবী। এই পৃথিবীতে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী ইন্টার পাস, তাদের মন্ত্রীরা কেউ কেউ এসএসসি পাস, তাদের মেয়র প্রশাসক যাকে বসিয়েছে 8 পাস, অনেক এমপি আছে অশিক্ষিত, এবং তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা আছে বেশিরভাগেরই কোনো শিক্ষা দীক্ষা নেই। ছাত্রদল ছেলেদের পড়াশোনা নাই, মাস্টার্স করতে পারে নাই, এরা ছাত্রদলের নেতা, রেজাল্ট খারাপ। এভাবে কি দেশ চালানো যায়? এটা কোনো যোগ্যতা হলো না। তো দর্শক, এখানে দেখেন এই 2001 সাল কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে আছেন আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী, এখন আগে ছিলেন প্রতিমন্ত্রী, এখন মন্ত্রী। দেখেন এই শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন, এর কোনো ক্যারিশমা নেই। একে নিয়ে অযথা হাইপ তোলেন যে এই করবে সেই করবে, ইনি কিচ্ছুই করতে পারেনি। কি করেছেন? 2001 সাল থেকে 2006 সালে শিক্ষা মন্ত্রণালয় যে কিছু বিপ্লব দেখেছিলেন আপনারা, ভালো কিছু আপনারা জানেন না, এটা এহসানুল হক মিলনের কোনো অবদানই নেই। এই যে নকল মুক্ত বাংলাদেশ বলে যে এহসানুল হক, আরে এর কোনো থিওরি ছিল না। এহসানুল হক মিলন সেদিনকার পিএইচডি করেছে একটা নর্মাল একটা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানি না তার দৌড় কত দূর। অতীতের শিক্ষামন্ত্রীদের যে ওয়েট, বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষিতরা ছিলেন শিক্ষামন্ত্রী। আর এহসানুল হক মিলন টেনে টুনে কোন রকম কিছুদিন আগে মালয়েশিয়ার একটা বিশ্ববিদ্যালয় থেকে টেনে টুনে পিএইচডি করেছেন। ওইরকম তার কোনো কোয়ালিটি নেই। এই এহসানুল হক মিলন, তিনি নকল মুক্ত বাংলাদেশ, এগুলোতে তার অবদান ছিল না। ওটা ছিল ডক্টর ওসমান ফারুকের অবদান। ওসমান ফারুক ছিল শিক্ষামন্ত্রী, আর ডক্টর ওসমান ফারুক বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী ছিলেন। বিএনপি 2001 থেকে 2006 যে অর্জন, ওটা ছিল ওসমান ফারুকের অর্জন। ওসমান ফারুক কাজে লাগাতো মিলনকে। ওসমান ফারুক, ডক্টর ওসমান ফারুক, তাকে রাজাকার ইস্যুতে হাসিনা, যেহেতু এই জন্য দেখেন যে বাংলাদেশ সত্যিকার অর্থে যারা পরিবর্তন করতে পারে কিংবা কিছুটা পেরেছে, তাদেরকে হাসিনা টার্গেট করে ভারতের নির্দেশে শেষ করে দিয়েছে। যে ওসমান ফারুককে জয় বাংলা করে দিয়েছে। এই ওসমান ফারুক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন, নকল মুক্ত বাংলাদেশ গড়েছেন ওসমান ফারুক। এবং ওসমান ফারুকের সাথে এটা কোঅপারেশন ছিলেন শহীদ আলী হাসান মুজাহিদ, জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী। তার অনেক অবদান আছে। তো যারাই বাংলাদেশটাকে উন্নত করেছে বা পরিবর্তন করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে, ওসমান ফারুককে হয়তো হত্যা করতে পারেনি, কিন্তু যুদ্ধাপরাধী মামলায় বা এগুলোতে না ফাঁসানো হলে ওসমান ফারুক হয়তো এখন দৃশ্যপটে থাকতেন এবং তিনিই হতেন শিক্ষামন্ত্রী। কারণ তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী। যোগ্যতার দিক থেকে ওসমান ফারুকের দ্বারে কাছেও কেউ যেতে পারেনি। আর এহসানুল হক মিলন কিচ্ছুই না ভাই, ওটা ফাঁকা বলি। এবং তিনি যে করছেন, তিনি 2001 সালের চিন্তায় পড়ে আছেন। যেমন দেখেন, তিনি মোরাল পুলিশিং করছেন, যে রাতে ঘোরাফেরা করলে পুলিশ ধরবে, ছেলেদেরও ধরবে, মেয়েরা তো করতেই পারবে না। আরে ভাই, মোরাল পুলিশিং এটা 2026 সালে চলে না। আপনি বুঝতে পারেন না যে এটার ফল কি হবে। এখন যেই দেখছে যে চারদিক থেকে চাপ, এই মোরাল পুলিশিং চলবে না, এখন বলছে না না, মোরাল পুলিশিং এটা সারা বাংলাদেশের জন্য নয়, এটা হচ্ছে আমার এলাকার জন্য। কেন আপনার এলাকার জন্য এটা কেন হবে? আপনার এলাকাও হতে পারবে না। মোরাল পুলিশিং এটা এই 2026 সাল গ্রহণ করবে না। এটা বাস্তবতার সাথে যায় না। রাতে ছেলেরা ঘোরাফেরা করতে না, তারা ঘোরাফেরা করবে কিন্তু অন্যায় করতে পারবে না, এইটা রাষ্ট্র নিশ্চিত করে, এবং তাদের ঘোরাফেরা নিরাপত্তা দান করবে রাষ্ট্র। এটা হচ্ছে 2026 সাল। তরুণ প্রজন্মের মন মানসিকতা এটাই। তার ইচ্ছা, সে ঘোরাফেরা করবে, পড়াশোনা করবে, পড়াশোনার ফাঁকে সে ঘোরাফেরা করবে, তবে অন্যায় কাজ আপনাকে বন্ধ করতে হবে। এবং এই এহসানুল হক মিলন, ইনি বিভিন্ন লোকজনকে গ্রেপ্তার করান। অমুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন তুলেছেন, বিএনপি মন্ত্রী সাংবাদিক, স্বরাষ্ট্রমন্ত্রীকে এহসানুল হক মিলন না সালাউদ্দিন আহমেদ? এখানে গ্রেপ্তার করান তো অনেক কিছু এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন কিছু ভালো দিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ওভারঅল যেভাবে দেখা হচ্ছে সেটা না। এবং বিএনপি সরকারকে যারা ডুবাবেন, যে কয়েকজন মন্ত্রী, তার মধ্যে এহসানুল হক মিলন একজন ডুবাবেন। এবং ভাবটাপকে শিক্ষকদেরকে ডেকে এনে ধমক দেন, নিরীহ শিক্ষকদেরকে ধমক দিতে পারেন। আপনি সচিবকে পাল্লায় ধমকান না, দেখেন আপনার দূর কত দূর, ওই শিক্ষককে ধমকাতে পারবেন। এই যে এহসানুল হক মিলন টাইপের যে এমপিরা, এরা হচ্ছে মূলত ফাঁকা কলসি, খালি কলসি, বাজে বেশি, আসলে কিছু না।
এবং মিডিয়ার মাধ্যমে তাদেরকে গ্লোরিফাই করা হচ্ছে, আসলে কিছু না। তো এহসানুল হক মিলনের যে দৃষ্টিভঙ্গি আমি দেখছি, মোরাল পুলিশিং এর যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, আরো কোটা ফিরিয়ে আনা প্রাইমারিতে, নানান শিক্ষকদের যেভাবে ধমকাচ্ছে, আমার মনে হয় যে বিএনপি কে এই মন্ত্রী ডুবাবেন। তো ওভারঅল বিএনপি আসলে বর্তমান যুগের আলোকে বাস্তবতায় দেশ চালাতে সক্ষম না, যোগ্য না। এক্ষেত্রে জামাত ইসলামী যোগ্য ছিল। জামাতের ত্রুটি বিচ্যুতি আছে, ছিল, এটা ওভারকাম করা যেত। এবং জামাত তরুণ প্রজন্মকে কাজে লাগালে ইউরোপ আমেরিকা থেকে পড়াশোনা করা লোকজনেই জামাতের মন্ত্রী পরিষদে থাকতো, বা এক্সপার্ট টিম হিসাবে থাকতো, বা বিভিন্ন মন্ত্রীদের গাইডেন্সে থাকতো, তখন জামাত এই ভুলগুলো হয়তো করতো না।